হ্যাঁ, আমি সর্বশেষ যে ক্লাস ছিল ঈদের আগে আমি আলোচনা করেছিলাম যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা রিপ্রেজেন্ট করে সেগুলা জাস্ট কন্ডিশন গুলোর উপর ভিত্তি করে। যে ডেল যদি জিরো হয়, প্রথমে কি চেক করতে হয়? ডেল ডেল জিরো হলে তো পেয়ার অফ স্টেট লাইন নিশ্চিত। জি স্যার। বাট যদি জিরো না হয় তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে হয়? এবি মাইনাস এইচ স্কয়ার। জি স্যার। এই ভ্যালুটা তিন ধরনের ভ্যালু হওয়ার একটা পসিবিলিটি আছে। একটা হচ্ছে জিরো, একটা পজিটিভ, একটা নেগেটিভ, রাইট? জি স্যার। জিরো যখন হয় তখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, আর যখন নেগেটিভ হয় তখন সে কি রিপ্রেজেন্ট করে? যদি নেগেটিভ হয় হাইপারবোলা। হাইপারবোলা। হ্যাঁ, আর যদি হচ্ছে পজিটিভ হয় তাহলে সে ইলিপস রিপ্রেজেন্ট করে। জি স্যার। এবং আমরা বলেছি যে ইলিপস এবং হাইপারবোলা যদি রিপ্রেজেন্ট করে, সেটা প্যারাবোলার ক্ষেত্রে না, যদি ইলিপস এবং হাইপারবোলা হয় তাহলে তার ক্ষেত্রে সেন্টারের কোঅর্ডিনেট বের করতে হয় এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে। ডেল এফ বাই ডেল এক্স ইকুয়ালস টু 0 আর ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0 যদি আপনি ধরেন, তাহলে এই দুইটি ইকুয়েশনকে সলভ করলে কি সেই হাইপারবোলা বা ইলিপসের সেন্টারের কোঅর্ডিনেট পাওয়া যায়, রাইট? এবং আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কিভাবে সেন্টারের কোঅর্ডিনেট বের করতে হয়। এবং এখানে এসে আমার ক্লাসটা ঈদের আগে শেষ হয়েছে, জি স্যার। আমার যতটুকু মনে আছে। ঈদের আগে সর্বশেষ যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে যে এখানে সেন্টারের কোঅর্ডিনেট বের করেছি। এখন আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব, যে ডেল যদি জিরো না হয় তাহলে অপশন হচ্ছে কি তিনটা জিনিস হতে পারে। যে প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে, ইলিপস, হাইপারবোলা, রাইট? জি স্যার। তাহলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে প্যারাবোলার যে জেনারেল ফর্ম আছে, যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে প্যারাবোলার জেনারেল ফর্মটা কি? y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাই না? অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay। হ্যাঁ, যে দুইটা যে কোনো ওয়েতে থাকতে পারে। সে প্যারাবোলার জেনারেল ফর্ম হচ্ছে, ইন জেনারেল আমরা এটাই চিনে অভ্যস্ত, তাই না? জি স্যার। 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই ফর্মে যদি থাকে এটা হচ্ছে প্যারাবোলা বলা হয়। প্যারাবোলার জেনারেল ইকুয়েশন প্যারাবোলা, যেটাকে আপনারা উপবৃত্ত বলতেন আর কি। আর পরাবৃত্ত। সরি, পরাবৃত্ত। উপবৃত্ত মানে হচ্ছে ইলিপস, জি স্যার। আর অতিবৃত্ত মানে হচ্ছে হাইপারবোলা, তাই না? সো এখন এই তাহলে কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে যদি ডেল জিরো না হয়, তাহলে এবি মাইনাস এইচ স্কয়ার যদি জিরো হয় তাহলে সে কি রিপ্রেজেন্ট করবে? মনে করেন ডেল জিরো হলো না সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু এবি মাইনাস এইচ স্কয়ারের ভ্যালুটা আসলো জিরো, প্যারাবোলা। তাহলে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। জি স্যার। তাহলে ওই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কি কিভাবে তার যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফর্ম করতে হবে, সে বিষয়ে আজকে আমার আলোচনা। ঠিক আছে? জি স্যার। আজকে আমার আলোচনাটা, কারণ আমি চাইলেও মনে হয় না যে এলিপস পর্যন্ত বা হাইপারবোলা দেখাতে পারবো, কারণ যেহেতু একটা পিরিয়ডের ক্লাস, আমি চাইলেও সেখানে যেতে পারবো না। আমার আজকে আলোচনাটা হচ্ছে প্যারাবোলা, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে তার স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে নিতে হয় সেই বিষয়টা আজকে আলোচনাটা থাকে। ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। বলা হলো যে রিডিউস the equation x square minus 4xy y square minus 8x y plus 6 which equals to 0 to the standard form. দেখেন কোশ্চেনটা দেখে কিন্তু বোঝার উপায় নেই সে কি রিপ্রেজেন্ট করে, তাই না? জি স্যার। বলা হচ্ছে এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে আমরা এখানে বোঝাচ্ছি সে যেটা রিপ্রেজেন্ট করবে তার স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। ওকে? জি স্যার। দ্যাট মিন্স এট ফার্স্ট আমাদেরকে চেক করতে হবে সে কি রিপ্রেজেন্ট করছে, তাই না? জি স্যার। সে যেটা রিপ্রেজেন্ট করবে তার স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিব, যেহেতু আমরা জানি না। সো তাহলে সে কি রিপ্রেজেন্ট করবে সেটার জন্য কি আমাদেরকে প্রথমে কি ডেলের ভ্যালু বের করতে হয় না? জি স্যার। কারণ প্রথমে তো ডেলের উপর ডিপেন্ড করে, জিরো হলে পেয়ার অফ স্টেট লাইন রিপ্রেজেন্ট করবে, জিরো না হলেও ওই তিনটা অপশন আসবে। সো আমরা প্রথমে যদি ডেলের ভ্যালুটা বের করতে চাই, at first we have to identify the values of a b c f g h, right? জি স্যার। তাহলে দেখেন এই কোশ্চেনটাতে এখানে যেটা আছে যে হিয়ার
এর ভ্যালু কত? 4 4, b equals to 1 তাই না? y স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে b, c এর ভ্যালু হচ্ছে 6, রাইট? জি স্যার কনস্ট্যান্ট হচ্ছে c, f হচ্ছে এই যে y এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2f, মাইনাস হাফ তাহলে y এর সাথে আছে -1, তাহলে 2f সমান যদি -1 হয় তাহলে f equals to -1. এবার আসেন g, 2gx, -4 যেটা থাকে সেটা হচ্ছে 2g, তাহলে g হচ্ছে -4, তারপর হচ্ছে h, h নিশ্চয়ই -2, রাইট? -2 জি স্যার x এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2h। তবে আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন, প্রথমে এর ভ্যালু, তারপরে h এর ভ্যালু, তারপরে b এর ভ্যালু, এভাবেও লিখতে পারেন। আমি আমার সুবিধার্থে লিখছি, কারণ যেহেতু ডেলের ক্ষেত্রে a b c f g s পাশাপাশি গুণগুলো, সেই জন্য এভাবে লিখছি। হ্যাঁ, সো ডেল ইকুয়ালস টু, আমরা ফর্মুলা জানি abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। এটাই তো ফর্মুলাটা নাকি? জি স্যার ডেল জি ইকুয়ালস। স্যার তাহলে এখন যদি এবিসি বের করেন, যে এই দেখেন এ বি সি তিনটাকে গুণ করলে কি 24 আসে, 24 জি স্যার তারপর হচ্ছে প্লাস 2 এফ জিএইচ। একটু খেয়াল করেন, এফ জিএইচ যখন গুণ করব সিম্বলটা কি মাইনাসের আসবে না? সাইনটা যে মাইনাস স্যার। মাইনাস মাইনাস, তিনটা মাইনাস কে গুণ করলে তো জি মাইনাস, স্যার জি এই স্যার মাইনাস এটা নিশ্চিত মাইনাস 2, এবং এই এফ এর ভ্যালুটা গুণ করলে এই 2 2 ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার -8 হবে তাহলে থাকবে কি এখানে হবে এইটা। আপনি চাইলে তিনটাকে গুণ করে দেখতে পারেন একসাথে, 2 সহ -8 আসবে। তারপর হচ্ছে মাইনাস এ এফ স্কয়ার, এ হচ্ছে 4, এফ হচ্ছে -হাফ কে স্কয়ার করলে কি আসে 1/4, 4 -1 হবে -1। তারপর হচ্ছে মাইনাস বি জি স্কয়ার, বি তো 1 ডাজন্ট ম্যাটার, জি স্কয়ার যেটা আসবে সেটাই 16, মাইনাস সি এইচ স্কয়ার, সি হচ্ছে 6, এইচ হচ্ছে -2 কে স্কয়ার করলে হয় 24 হবে 4, 4 × 6 মানে হচ্ছে 24। তাহলে দেখেন এটা সমান আসতেছে যেটা, সেটা হচ্ছে -25, রাইট? জি স্যার প্লাসে 24 মাইনাসে 24 ক্যান্সেল, বাট বাকিগুলো তো রয়ে গেল, which is not equals to 0 0। তাহলে 0 যদি না হয়, অপশন কি এখন আমার সামনে তিনটা, যে হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস, রাইট? হ্যাঁ জি স্যার তাহলে এখন আমাকে বের করতে হবে এবি মাইনাস এইচ স্কয়ার এর ভ্যালুটা কেমন আসে। এবি মাইনাস এইচ স্কয়ার, a ইনটু বি মানে 4 মাইনাস এইচ স্কয়ার, এইচ হচ্ছে -2, তাকে স্কয়ার করলে 4 এ আসে, which equals to 0 0। তাহলে সে কি রিপ্রেজেন্ট করে? নিশ্চিতভাবে গিভেন ইকুয়েশন, প্যারাবোলা গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা প্যারাবোলা। আমি ইকুয়েশনটা একটু আবার লিখছি এখানে, যে therefore 4x square minus 4xy plus y square minus 8x minus y plus 6 equals to 0 represents a parabola. তাহলে প্যারাবোলা যদি রিপ্রেজেন্ট করে, আমাকে তাকে প্যারাবোলার যে জেনারেল ফর্ম, সেই ফর্মে তাকে ট্রান্সফর্ম করতে হবে। তাকে নিতে হবে কোথায়? রিডিউস করতে হবে যে প্যারাবোলার যে জেনারেল ফর্ম, যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, সেই ফর্মে আমাকে তাকে নিতে হবে, সামহাউ তাকে নিতে হবে। তাহলে দেখেন, আমি যদি ইকুয়েশনটাকে একটু আবার লিখি, যে পরের অংশের জন্য, যে 4x স্কয়ার মাইনাস 4x y প্লাস, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখন দেখেন তো, এই প্রথম তিনটা টার্মকে ভেঙে কিরকম রাখা যাবে কিনা, যে 2x মাইনাস y হোল স্কয়ার, জি এই স্যার প্রথম এই তিনটা টার্মকে জি স্যার এমএনএস হোল স্কয়ার সূত্র তো করা যায় নাকি? জি স্যার আর বাকি যে টার্মগুলো আছে তাদেরকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিই, দেখেন তো আসবে কি 8x প্লাস y মাইনাস 6, এটা আসবে না? জি স্যার তাহলে দুইটা লাইন তো সেম নাকি? এটাকে চাইলে রিলেট করতে পারি, এই লাইন থেকে এই লাইনে রিলেট করা যায় না চাইলে এইভাবে? জি স্যার ওকে, এখন যে লাইনটা প্যারাবোলার ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে গেলে, এই জায়গাটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে, এই লাইনটাতে এসে সবাই আটকায়। যেমন দেখেন, আমার রাইট হ্যান্ড সাইডের যে পোরশনটা আছে, সে কি একটা স্ট্রেট লাইনের ফর্মে আছে না? দেখেন তো, জি স্যার যে ax প্লাস by প্লাস c আকারে আছে কিনা? জি স্যার বাট লেফট হ্যান্ড সাইডের ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, সে স্ট্রেট লাইন ফর্মে আছে, ব্র্যাকেটের ভিতরে যেটা, যে 2x মাইনাস y, বাট সে মূল বিন্দুগামী সরলরেখার মতো করে আছে, তাই না?
জি স্যার কিন্তু আমি যদি তাকেও যদি সেম ফর্মে নিতে চাই ax প্লাস by প্লাস c আকারে, তাহলে কি এখানে একটা কনস্ট্যান্ট এড করতে হবে নিশ্চয়ই। যে এখানে যদি ব্র্যাকেটের ভিতরে একটা আমরা কনস্ট্যান্ট এড করে দিই, তাহলে দেখুন তো ax প্লাস by প্লাস c আকারে লেফট হ্যান্ড সাইডেও আসবে কিনা। জি স্যার জি স্যার তাহলে দেখেন আমরা যদি একটা কনস্ট্যান্ট অ্যাড করি, যেমন 2x মাইনাস y আছে আগে থেকে, আমরা যদি একটা ল্যামডা অ্যাড যদি করে দিই, তাহলে আমরা কি চাইলে অ্যাড করতে পারবো? না, চাইলে অ্যাড করতে পারবো না। এই ল্যামডা অ্যাড করার ফলে লেফট হ্যান্ড সাইডে যে বাড়তি টার্মগুলো আসছে, সেই টার্মগুলোকে আবার রাইট হ্যান্ড সাইডেও কি করতে হবে? অ্যাড করতে হবে। কারণ আমরা জানি যে সিমিলার টার্ম বোথ সাইডে অ্যাড করা যায়, তাই না? সিমিলার টার্ম বোথ সাইডে সাবট্রাক্ট করা যায়, মাল্টিপ্লাই করা যায়, ডিভাইড করা যায়। তাহলে দেখেন আমরা একটু রাফে একটু দেখার চেষ্টা করি যে লেফট হ্যান্ড সাইডে এই ল্যামডা যুক্ত করার কারণে কি কি টার্মগুলো বাড়তি আসছে। যেমন দেখেন কেউ কি চাইলে, আমি একটু রাফে দেখাচ্ছি, যে 2x মাইনাস ওয়াই প্লাস ল্যামডা হোল স্কয়ার, এটা মানে কি এরকম কিনা, আপনি যদি এটাকে এ চিন্তা করেন এতটুকু জায়গায়, এটা কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, না? জি স্যার জি স্যার তাহলে দেখেন একটা ল্যামডা অ্যাড করাতে, দেখেন আমার আগের লাইনে ছিল কি শুধু এই অংশটা ছিল না, জি স্যার দেখেন আমার আগের লাইনে শুধু ছিল এই অংশটা। তাহলে একটা ল্যামডা অ্যাড করাতে এই দুইটা টার্ম কি বাড়তি আসছে কিনা বলেন তো লেফট হ্যান্ড সাইডে? জি জি স্যার এই স্যার দুইটা তাহলে এই দুইটা টার্ম কি আমার রাইট হ্যান্ড সাইডেও অ্যাড করে দিতে হবে কিনা, যদি আমি ইকুয়েশন সঠিক দেখাতে চাই? মানে জি আদারওয়াইজ স্যার কি ইকুয়াল হবে? আমি যদি এখানে আবার 8x প্লাস y মাইনাস 6 লিখি, তাহলে কি দুইটা টার্ম ইকুয়াল হবে না না? স্যার, তো তাহলে আমাকে মাইনাস দিয়ে ওই পাশে নিতে হবে, তাহলে আমাকে এই রাইট সাইডে। দুটো কি করতে হবে? ডান দিকে অ্যাড করে দিতে হবে। যদি বাম দিকে আছে তাহলে ডান দিকেও কি করতে হবে? অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা যদি এই কাজটাই করি এখানে, যে 8x প্লাস y মাইনাস 6 তো আগে থেকেই আছে, তাহলে যেহেতু বাড়তি টার্ম হচ্ছে এই দুইটা লেফট হ্যান্ড সাইডে বাড়তি আছে, তাহলে তাদেরকে বাড়তি রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে? আনতে হবে নিশ্চয়ই। জি স্যার না বুঝলে আমাকে বলেন। যে এই একটা ল্যামডা অ্যাড করার কারণে লেফট হ্যান্ড সাইডে এই দুইটা টার্ম বাড়তি আসছে, যোগ আকারে তারা আছে, তাহলে ডান দিকেও কি যোগ আকারে এই দুইটা টার্ম আনতে হবে। তাইলে দেখেন ডান দিকে এই দুইটা আছে, বাম দিকে তাকে বাংলা দুইটা আসে, কাটাকাটি করলে আবার আগের লাইনে ফিরতে পারবেন, রাইট? জি জি স্যার স্যার জি স্যার এই জায়গাটাই হচ্ছে বোঝার, কারণ অনেকে এই জিনিসটা এই জায়গাটাতে সে আটকে যায়, যে ল্যামডা অ্যাড করাতে কি আমাকে যোগ করতে হবে সে জানে না। তাহলে সবচেয়ে বেটার হচ্ছে কি একটু রাফে ভাঙা, তাকে যদি ভাঙি কি হয়, তাহলে সে যেটা বাড়তি সেই বাড়তিটাকে অ্যাড করে দিবে। আচ্ছা স্যার এইখানে তো টার্ম তিনটা, তো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র ইউজ না করে এভাবে করলাম কেন? ম্যাডাম এখন বলেন তো, আপনি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সরাসরি কোনো সূত্র নাই। আমি এই কথা বললে আপনার কাছে বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সরাসরি কোনো সূত্র নাই, সূত্র একমাত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, আমরা হয়তো সূত্রটা বানিয়ে নিয়েছি, আমরা জি হয়তো স্যার, আমরা তো পাইছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এই এ যে বি দেখেন, এই যে প্লাস টু দেখেন, বি সি। এটা আসলে স্যার এইখান থেকেই আসছে, এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা এই সূত্র ফর্মুলা জানি থেকেই একমাত্র এ আসছে। প্লাস বি হোল স্কয়ারের। হ্যাঁ, আপনারা যে সূত্রটা পেয়েছেন, সূত্রটা আসছে হচ্ছে এভাবে, এটাকে যদি আপনি এ ধরেন, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এখন দেখেন এটাকে স্কয়ার করলে আবার কি আসে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে গুণ করেন তাহলে 2ac 2bc প্লাস সি স্কয়ার। এখন এটাকে একটু সাজায় লেখেন, 2ab 2bc 2ca। কিন্তু মূলত সূত্র কিন্তু আমরা জানি একমাত্র এ প্লাস বি হোল স্কয়ার। আমরা হয়তো এটা ভেঙে একটা ফর্ম নিয়ে নিয়েছি যে সূত্র এটা, কিন্তু আসলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সরাসরি কোনো সূত্র নেই, আমরা আমাদের মতো করে বানিয়ে নিয়েছি। ঠিক আছে? এরকম অনেক সূত্র আছে যেগুলো আমরা বানাইছি পরে, মূলত মূল সূত্র কিন্তু এটা না। যেমন আপনাকে যদি বলি আমি ddx অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√1 - x স্কয়ার, তাহলে এই সূত্র কি আইনস্টাইন দিয়ে গেছেন, সরি নিউটন দিয়ে গেছেন, বা লিবনিটজ? জি না, লিবনিটজ এই সূত্র কখনোই দেন নাই। লিবনিটজ বা নিউটন সূত্র দিয়েছেন শুধু একটাই, যে dy dx ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইড বাই h। উনি সূত্র দিয়েছেন একমাত্র এটা। আমরা এটাকে অ্যাপ্লাই করে সূত্র বানিয়ে নিয়েছি, যে সাইন কে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কস কে করলে মাইনাস সাইন হয়।
বুঝতে পেরেছেন কি? জি স্যার। জি স্যার। আর এই সূত্রগুলো কিন্তু সরাসরি না, হ্যাঁ, কিন্তু স্যার আগে তো বইয়ে সুন্দর করে সরাসরি লিখে দিত, এই কারণে তো স্যার কনফিউজ হয়ে গেছে। এরকম আরো অনেক সূত্র আছে ম্যাডাম, শুধু ওইটা না, যেগুলো সরাসরি ফর্মুলা না। আমরা হয়তো বড় প্রবলেম করতে গিয়ে তখন, যেমন আপনি বলছেন এটা সূত্র, ঠিক আপনারাই ক্লাস 7-এ যখন পড়ছেন তখন কিন্তু এটা সূত্রকারে লেখেন নাই। এরকম বর্গ ছিল, অনেক বর্গ ছিল, যে বর্গ করেন, এই যে বর্গ করার অঙ্কগুলো ছিল না, যে a - b + 2c এর বর্গ করেন, তখন কি এটা কি a + b + c হোল স্কয়ার সূত্র দিয়ে করছেন? করেন নাই নিশ্চয়ই। দুইটাকে a ধরছেন, আপনি তখন ওই সূত্র অ্যাপ্লাই করছেন কখন? 9-এ উঠা বা 8-এ উঠা, যখন ওইটা আসছে, রাইট? জি স্যার। 6-7-এ কিন্তু এই সূত্র দিয়ে করেন নাই আপনি, কারণ আপনি জানতেন a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার সূত্র। ওকে, জি স্যার। তো যাই হোক, তো এখন তাহলে কি লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা যা আছে তা যদি রেখে দিই, কারণ যেহেতু সে ax + by + c আকারে আছে, ব্র্যাকেটের ভিতরের টার্মটা রেখে দিলাম। রাইট হ্যান্ড সাইডে কিন্তু দেখেন এখন সরাসরি ভাবে নেই, তাকে একটু ভাঙতে হবে আবার। কেন ভাঙতে হবে? আমি একটা লাইন ভেঙেই করছি। -6 যদি আমরা গুণ করে দিই তাদেরকে, তাহলে দেখেন তো প্রথমটা আসে কি 4 λx, পরটা আসে 2 λy + λ², না? যে এগুলোকে গুণ করে দিলে জি স্যার। এখন দেখেন রাইট হ্যান্ড সাইডকে যদি আবার ax + by + c আকারে যদি ফর্মালি লিখতে চাই, তাহলে x এর টার্মগুলোকে একসাথে লিখি। যেমন x এর টার্ম দেখেন 8x আছে, এখানে 4 λx আছে, যদি x কমন নিয়ে নিই তাহলে এটাকে দেখেন তো 8 + 4 λ * x লেখা যাবে না? জি স্যার। জি স্যার। আবার সিমিলারলি যদি y টার্মগুলোকে এভাবে লিখি, 1 - 2 λ * y লেখা যাবে কিনা? এখানে একটা y আছে, এখানে -2 λy আছে, তাহলে এটাকে লেখা যাবে। আর কনস্ট্যান্ট কারা আছে? কনস্ট্যান্ট আছে হচ্ছে λ² - 6, রাইট? জি স্যার। এগুলোই কিন্তু কনস্ট্যান্ট আছে আমার। তাহলে যদি থাকে, এখন আমাদের এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কেন লিখবো এটা, এভাবে কেন নিয়ে আসলাম? এটা একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে স্যার কেন আমি স্ট্রেট লাইন ফর্মে নিলাম। কারণ স্ট্রেট লাইন ফর্মে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই, যদি আমরা লেফট হ্যান্ড সাইডের ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এবং রাইট হ্যান্ড সাইডে যে টার্মটা, তাদেরকে যদি স্ট্রেট লাইন ফর্মে নিতে পারি এবং তাদেরকে যদি দুইটা আলাদা স্ট্রেট লাইন চিন্তা করি আমরা, তাহলে সব সময় এই দুইটা স্ট্রেট লাইন লম্বভাবে থাকে। তারা কিভাবে থাকে? সব সময় তারা লম্বভাবে থাকে। যেমন আপনি যদি এই যে 2x - y + λ = 0 একটা স্ট্রেট লাইন চিন্তা করেন, আবার this = এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা = 0 যদি একটা স্ট্রেট লাইন চিন্তা করেন, তাহলে নিশ্চিতভাবে এই দুইটা স্ট্রেট লাইন সবসময় কিভাবে থাকে? লম্বভাবে থাকবে তারা। দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সেজন্যই আমি করেছি কি, যে বোথ সাইডেই তাদেরকে স্ট্রেট লাইন ফর্ম দাঁড় করানোর চেষ্টা করেছি। কারণ বোথ সাইডে যদি স্ট্রেট লাইন ফর্ম দাঁড় করাতে পারি, তাহলে আমরা বলতে পারবো তারা পারপেন্ডিকুলার। আর পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে আমরা একটা সূত্র জানি, আমি জানি না আপনারা জানেন কিনা। যেমন যদি এরকম হয়, একটা সূত্র সম্বন্ধে ধারণা থাকার কথা হয়তো বা, যেমন একটা স্ট্রেট লাইন যদি হয় a1x + b1y + c1 = 0, আর একটা স্ট্রেট লাইন যদি হয় a2x + b2y + c2 = 0, এবং তারা পরস্পর লম্বভাবে থাকবে তখনই যদি a1 a2 + b1 b2 = 0 হয়। জাস্ট মিনিট, আমার দরজা নক করছে একটু। আমি জানি না এই ফর্মুলাটার সাথে আপনারা পরিচিত কিনা, আই ডোন্ট নো। যে এই দুইটা, স্যার দুইটার কনস্ট্যান্ট কি c1 না c1 c2? সরি দিস ইজ c2। যে যদি দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে নিশ্চিত, মানে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে এটা, যে তাদের কোএফিসিয়েন্ট গুলো যেগুলো আছে, হ্যাঁ, যে x এর কোএফিসিয়েন্ট যারা আছে তাদেরকে গুণ করবেন, প্লাস y এর কোএফিসিয়েন্ট যারা আছে গুণ করলে গুণফলটা হবে কি? 0। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে 3x + 2y + 1 = 0, তার পারপেন্ডিকুলার লাইন কেমন হয়? 2x + 3y, সরি মাইনাস। তাই না? জি স্যার। দেখেন তো, তাহলে তো নিশ্চিত এই দুটো পারপেন্ডিকুলার, রাইট? কে এর ভ্যালু যে কোনো একটা আসতে পারে, যে কোনো কনস্ট্যান্ট একটা আসবে নিশ্চয়ই। তাহলে দেখেন তো এই দুইটাকে গুণ করেন তো,
এই কোফিসিয়েন্ট কত আসে 6 6 3 এবং এই যে -6 ইকুয়ালস টু 0 হয় কি? জি স্যার তাহলে কি আমরা বলতে পারি যে এই কন্ডিশন যদি কোনো দুইটা স্টেটমেন্ট মানে তারা পারপেন্ডিকুলার? জি স্যার জি স্যার। ওকে, যদি এটা বলতে পারি তাহলে দেখেন এই ফর্মুলাটাই যদি এখানে কাজে লাগাই আমরা, যে the lines, sorry ইয়া কালার আসলে লিখবো হচ্ছে ওয়ার্ড ফাইল দিয়ে আমি লিখতেছি the lines 2x minus y plus lambda equals to 0 and 8 plus 4 lambda into x plus 1 minus 2 lambda into y plus lambda square minus 6 equals to 0 will be perpendicular if কন্ডিশনটা কি দেখেন, x এর কোএফিসিয়েন্ট গুলোকে গুণ করতে হবে প্লাস y এর কোএফিসিয়েন্ট গুলোকে গুণ করলে গুণফলটা হবে, যোগফল কি হবে তাদেরকে যোগ করে দিলে 0। তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে 2 আর এখানকার x এর কোএফিসিয়েন্ট কি আছে 8 প্লাস 4 ল্যামডা, রাইট? জি স্যার তাহলে দেখেন তাহলে হওয়া উচিত কি যে 2 ইনটু 8 প্লাস 4 ল্যামডা প্লাস -1 ইনটু 1 minus 2 lambda which equals to 0, right? জি স্যার যে x এর কোএফিসিয়েন্ট গুণ করব প্লাস y এর কোএফিসিয়েন্ট গুণ করব এবং তাদের যোগফলটা কি হবে 0 হবে। যদি 0 হয় তাহলেই আমার তারা পারপেন্ডিকুলার। তাহলে দেখেন তো এখন এই ইকুয়েশনটাকে সমাধান যদি করি আমরা এটাকে, তাহলে কি আমরা এটা পেয়ে যাব কিনা, ল্যামডার ভ্যালু বের করতে পারবো কিনা এখান থেকে? জি স্যার যে 16 প্লাস 8 ল্যামডা এত মাইনাস দ্বারা গুণ করে দেন -1 প্লাস 2 ল্যামডা which equals to 0. That implies 10 lambda equals to -15 নাকি? জি স্যার So lambda equals to -3/2, right? জি স্যার Lambda ভ্যালু পাচ্ছি -3/2। এখন ফর্মাল যে ইকুয়েশন, ফাইনালি যে ইকুয়েশনটা পেয়েছিলাম এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি ল্যামডার ভ্যালু বসাই দিই তাহলেই প্যারাবোলার যে জেনারেল ফর্ম সেই ফর্মটা আমরা পেয়ে যাব। যে আমার যে এই যে ফাইনাল যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনে যদি মাত্র আমরা ল্যামডার ভ্যালুটা বসাই দিই তাহলে আমার জেনারেল ফর্ম চলে আসবে। যদি এটাকে একটু নাম্বারিং করে নিতাম আমরা আর কি, যে say this is equation 1, তাহলে from 1 or if we put the value of lambda in equation 1 তাহলে আমরা কি পাই দেখেন, from 1 এর লেফট হ্যান্ড সাইডে ছিল কি 2x minus y plus lambda, ল্যামডার ভ্যালু কি -3/2, তাহলে -3/2 হোল স্কয়ার which equals to ছিল 8 minus 4 lambda, কি ছিল ডান দিকে কি ছিল স্যার ডান দিকে ছিল 8 - 4 ল্যামডা ইনটু x 8 plus 4 lambda, সরি 8 + 4 ল্যামডা তাহলে দেখেন 8 plus 4 lambda, ল্যামডার ভ্যালু কি 3 -3/2 -3/2, তাহলে -7 দেখেন তো জিনিসটা এরকম হয়ে যাবে কিনা, 8 minus 4 এর সাথে যদি 3/2 গুণ করেন 2 2 কাটা গিয়ে এখানে 6 হয়ে যাবে কিনা, 3 2 গুণে 6 জি স্যার ইনটু x, এটা আসবে কিনা দেখেন তো প্রথম টার্মটা। জি স্যার। আমরা একটা কাজ করি বোঝানোর স্বার্থে, আমাকে এই কোশ্চেনটা আমরা ডান দিকতে জাস্ট একটু লিখছি এখানে, হ্যাঁ এখান থেকে ক্যালকুলেশন করে দেখাতে আমার একটু সুবিধা হবে। 1 - 2 lambda y plus lambda square minus 6, এটা তো ছিল ডান অংশটা তাই না? জি স্যার তাহলে দেখেন 4 ল্যামডার জায়গাতে যদি আপনি -3/2 বসান, -4 × 3/2, তাহলে 2 দ্বারা 4 কে কেটে দেন 2 থাকবে, তাহলে 3 2 6। এবার আসেন পরের যে টার্মটা প্লাস 1 - 2 ল্যামডা, তাহলে ল্যামডার জায়গাতে যদি -3/2 বসাই তাহলে মাইনাস মাইনাস এটা তো প্লাস হলো, 2 2 ক্যান্সেল, তাহলে 1 + 3 থাকবে কিনা, জি স্যার 1 + 3 × y, তারপর প্লাস ল্যামডা স্কয়ার -3/2 কে স্কয়ার করলে কি আসে 9/4 না, জি স্যার 9/4 - 6, এই তো। আচ্ছা লেফট হ্যান্ড সাইড যা আছে তো থাকুক, রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে
এটাকে যদি একটু আমরা রিরাইট যদি করতে চাই তাহলে দেখেন তো এটা আসবে কি 2x প্লাস 4y। আর এই অংশটাকে, হ্যাঁ এটা যেটা আছে এই অংশটাকে যদি আপনি এলসিএম যদি নাম্বার আকারে লিখতে চাই তাহলে দেখেন তো আসে কি 4 লসাগু নিলে এখানে আসে -24। -24 থেকে 9 গেলে কত থাকে? -15। -15। তাহলে এটাকে আমরা কি চাইলে এই প্লাসটাকে অ্যাভয়েড করে আমরা কি চাইলে এরকম লিখতে পারি কিনা যে -15/4? জি স্যার। জি স্যার। স্যার 15 ও ঠিক আছে স্যার। -15/4 লেখা যাবে না? জি স্যার। জি স্যার। যোগ করলে -15/4। তাহলে দেখেন আমরা জানি যে y² কি থাকে 4ax, রাইট? জি স্যার। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যা আছে তা থাকুক, রাইট হ্যান্ড সাইড থেকে যদি একটা 4 যদি কমন নেই পুরো টার্ম থেকে 4 কমন, আচ্ছা কোনো কিছু কমন নেওয়া মানে যে ভাগ দেওয়া সেটা ভাগ করা সেটা তো জানেন। জি স্যার। কোনো কিছু কমন নেওয়া মানে কি সেটা দ্বারা ভাগ করা। তাহলে 2x এটাকে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন এটা কি হাফ x হবে কিনা বলেন? জি স্যার। এখানে 4 দ্বারা ভাগ করলে কি আসবে y, এটাকে 4 দ্বারা ভাগ করলে কি -15/16 হবে কিনা বলেন? জি স্যার। ওকে, তাহলে এটা কি জাস্ট আমরা এখন রিলেট করব যে y² = 4ax where ক্যাপিটাল Y হচ্ছে আপনার 2x - y - 3/2, তারপর ক্যাপিটাল X হচ্ছে হাফ x প্লাস y - 15/16 and a হচ্ছে 1। আপনারা এইভাবে দেখে অভ্যস্ত তো প্যারাবোলা? অবশ্যই দেখে জি অভ্যস্ত স্যার দেখছি। জি স্যার ইন্টারমিডিয়েট এভাবে ছিল, করছি। ইন্টারমিডিয়েট করছি। ছিল, কারণ এই প্যারাবোলার জাস্ট নরমালি যে প্যারাবোলা গুলো থাকে যে y² = 4ax তার শীর্ষবিন্দু যদি হয় 0 0 পয়েন্টে তাহলে তার শীর্ষবিন্দু হবে কি যে এটা সমান 0 এটা সমান 0 দিলে সলভ করলে যেটা হবে x y এর ভ্যালু সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু, রাইট? জি স্যার। আপনারা করেছেন নিশ্চিত, এরকম দেওয়া থাকতো তার শীর্ষবিন্দু বের করেন, জি স্যার। এগুলা করেছেন আমি নিশ্চিত ছিল। জি স্যার কোনিক্সে ছিল। হ্যাঁ, তাহলে কি এটাও একটা প্যারাবোলারই ইকুয়েশন, তবে সেক্ষেত্রে তার কি হয় যে ভার্টিক্সটা চেঞ্জ হচ্ছে, যেটা আগে 0 0 তে ছিল তবে এই প্যারাবোলার ক্ষেত্রে তার ভার্টিক্সটা কোথায় নেই, 0 0 তে নেই, হয়তো অন্য কোনো পয়েন্টে আছে, রাইট? জি স্যার। তাহলে এখন এইভাবে যদি হয় কোন একটা প্যারাবোলার ইকুয়েশন কি চাইলে এইভাবে আনা যাবে কিনা? তাহলে এখানে দেখেন তো মনে রাখার ব্যাপার কি শুধুমাত্র দুইটা জিনিস কিনা, যে একটা হচ্ছে একটা ল্যামডা অ্যাড করতে হয় লেফট হ্যান্ড সাইডে স্ট্রেট লাইন ফর্মে নেওয়ার জন্য, অ্যাড করতে গেলে কি টার্ম বাড়তি আসবে সেটা ডান দিকেও নিতে হয়, রাইট? এটা একটা জিনিস। আরেকটা জিনিস মনে রাখতে হয় যে দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। দেখেন এই দুইটা জিনিস ছাড়া কি নতুন কোনো কিছু আছে কিনা, বাকি তো আমি ক্যালকুলেশন করলাম যদিও। না স্যার। তবে একটা জিনিস একটু মনে রাখবেন, প্যারাবোলার ইকুয়েশন যদি সে প্যারাবোলা রিপ্রেজেন্ট করে নিশ্চিতভাবে সকল প্যারাবোলার কোন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে নিশ্চিতভাবে প্রথম তিনটা টার্মকে বর্গাকারে লেখা যাবে। প্রথম তিনটা টার্মকে কিভাবে লেখা যাবে? বর্গাকারে লেখা যাবে নিশ্চিতভাবে। স্যার আবার একটু বলুন। বলছি কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে নিশ্চিতভাবে সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের যে প্রথম তিনটা টার্ম মানে x² আছে, xy আছে এবং y² আছে, এই তিনটা টার্মকে কিভাবে লেখা যাবে? বর্গাকারে লেখা যাবে। আপনি দেখেন চেষ্টা করে যে বর্গাকারে লেখা যায় না, দেখবেন যে এটা প্যারাবোলা হয়। বর্গাকারে যদি কোনো কিছুকে না লেখা যায় সেটা কি হয় না, সে প্যারাবোলা হয় না, ঠিক আছে? যেমন কেন হয় না একটু বোঝার চেষ্টা করেন। যেমন ইয়া হতে গেলে প্যারাবোলা হতে গেলে কি হওয়া লাগে? ab - h² = 0, রাইট? জি স্যার। মূল কারণটা হচ্ছে ওই জায়গাতে a এবং b কে গুণ করলে আবার যে রেজাল্ট আসবে h কে স্কয়ার করলে সেম রেজাল্ট আসবে একমাত্র কি করলে, যদি প্রথম তিনটা বর্গাকারে থাকে। যেমন দেখেন আপনি প্রথম তিনটা যে কোনো বর্গাকারের একটা জিনিস বলেন, আমি জাস্ট একটা লিখে ফেললাম যে x² - 8xy, তাহলে এখানে কি
এখানে y এর ভ্যালু হচ্ছে 4y, তাই না? তাহলে প্লাস 16y স্কয়ার। দেখুন তো এটা কি বর্গাকারে লেখা গেছে কিনা? জি স্যার। এখন দেখেন এটাকে যদি বর্গাকারে লেখা যায় নিশ্চয়ই দেখেন ab মাইনাস h স্কয়ারের ভ্যালু 0 আসবে। মানে পরে আরো টার্ম আছে স্যার। দেখেন আপনি ab a হচ্ছে 1, b হচ্ছে 16, গুণ করলে কত হয় 16, h এর ভ্যালু কত -4 না? -4 কে স্কয়ার করলে কি 16 আসে কিনা? জি স্যার। তাহলে কি এটা প্যারাবোলা? কিন্তু যদি বর্গাকারে না থাকে, ফর এক্সাম্পল দেখেন বর্গাকারে নাই এরকম আপনি যে কোনো একটাকে চিন্তা করেন, মনে করেন -6xy প্লাস 8y স্কয়ার, এটা কি বর্গাকারে আছে প্রথম তিনটা টার্ম? দেখেন তো তাকে বর্গাকারে লেখা যাবে? ইম্পসিবল। দেখেন এই ক্ষেত্রে ab মাইনাস h স্কয়ার চিন্তা করে দেখেন সে 0 হবে না। a এবং b গুণ করলে কত হয় 8, h হচ্ছে -3 কে স্কয়ার করলে হয় 9, এটা কি 0 আসছে? না স্যার। 0 আসে না, যেহেতু সে কি প্যারাবোলা হওয়ার কোনো সুযোগ আছে? না স্যার। তাহলে নিশ্চিতভাবে প্যারাবোলা হতে গেলে ডেল তো 0 হওয়া যাবেই না। আবার কি প্রথম তিনটা টার্ম কিভাবে থাকবে? নিশ্চিতভাবে বর্গাকারে থাকবে। প্রথম তিনটা টার্মকে বর্গাকারে লেখা যাবে। যদি লেখা যায় তাহলেই প্যারাবোলা, আদারওয়াইজ প্যারাবোলা হবে না। ঠিক আছে? তাহলে আপনাকে আমি এই কথাটা কেন বলছি? বলছি এই কারণে যে আপনি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেখেই কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যায় সে কি প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে কিনা। যেমন আপনার কিন্তু এই ধরনের ইকুয়েশনে থাকবে, দেওয়া থাকবে না, রিডিউস দিস ইকুয়েশন টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আপনি যদি খালি চোখে দেখেই যদি মনে হয় যে প্রথম তিনটা বর্গাকারে আছে, তাহলে কি আপনার মাইন্ডসেট কোন দিকে যাবে? সে কি হইতে পারে? প্যারাবোলা হওয়ার সম্ভাবনাই বেশি নাকি? জি স্যার। যেহেতু বর্গাকারে সে আছে। যদি ডেল 0 না হলেই নিশ্চিত সে প্যারাবোলা। কারণ ডেল 0 না হলে বর্গাকারে যেহেতু লেখা যায় তাহলে ab মাইনাস h স্কয়ার 0 হবে নিশ্চিত। ওকে? জি এই স্যার। জন্য আমি কথাটা বললাম যে একটা ইকুয়েশন দেখেই মোটামুটি প্রেডিক্ট করে দেওয়া যায় প্যারাবোলার ক্ষেত্রে যে সে প্যারাবোলা হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু বর্গাকারে আছে, অথবা বর্গাকারে যেহেতু নাই তাহলে নিশ্চিত সে প্যারাবোলা হবে না, সে অন্য কিছু হবে। বর্গাকারে না থাকলে নিশ্চিত সে প্যারাবোলা হবে না। দ্যাট মিন্স আপনার মাথা থেকে একটা চিন্তা সরে গেল, প্যারাবোলা নিয়ে আপনাকে চিন্তা করা লাগছে বর্গাকারে যদি না লেখা যায়। ওকে? জি স্যার। আর সেন্টারের কোঅর্ডিনেট নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম এই জন্য, কারণ সেন্টারের কোঅর্ডিনেটটা এসেনশিয়াল হচ্ছে কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি ইলিপস কিংবা হাইপারবোলা রিপ্রেজেন্ট করে তাহলে তাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে গেলে at first we have to calculate the value of the coordinate of the center, যে তার কোঅর্ডিনেট সেন্টারের কোঅর্ডিনেটটা ক্যালকুলেশন করাটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি। যদি কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হাইপারবোলা কিংবা ইলিপস রিপ্রেজেন্ট করে তাহলে প্রথমে আমাকে সেন্টারের কোঅর্ডিনেট বের করতে হবে, কারণ সেন্টারের কোঅর্ডিনেটটা খুবই এসেনশিয়াল টু ট্রান্সফর্ম এ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইনটু ইটস স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে? তাহলে সেন্টারের কোঅর্ডিনেট আমরা বের করতে জানি কিন্তু ইতিমধ্যে, আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে এই ধরনের ইকুয়েশনের সাথে তো আপনারা পরিচিত। জি স্যার। এটা কিংবা ইলিপস। পরিচিত না? জি স্যার। এটা কার ইকুয়েশন? সেকেন্ডটা হাইপারবোলা আর ফার্স্টেরটা ইলিপস। এটা হচ্ছে হাইপারবোলা, এটা হচ্ছে ইলিপস। তাহলে কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি হাইপারবোলা রিপ্রেজেন্ট করে আমাদের কাজ হবে সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে সামহাউ এই ফর্মে ট্রান্সফর্ম করা, আর যদি সে ইলিপস রিপ্রেজেন্ট করে তাকে এই ফর্মে ট্রান্সফর্ম করা। রাইট? জি স্যার। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে কি কি টার্ম আছে? এক্স স্কয়ারের টার্ম আছে, এক্স ওয়াই টার্ম আছে, ওয়াই স্কয়ারের টার্ম আছে, এক্স আছে, সিম্পলি ওয়াই আছে, কনস্ট্যান্ট আছে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে আমার এখানে ইলিপস আর হাইপারবোলার যে স্ট্যান্ডার্ড ফর্ম সেখানে কি কোথাও এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার ছাড়া অন্য কোনো টার্ম আছে? না। যে না এক্স স্যার। ওয়াই অথবা সিম্পলি এক্স সিম্পলি ওয়াই এগুলো কি আছে? কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, কিন্তু এক্স ওয়াই এক্স ওয়াই এগুলো তো নাই নাকি? না স্যার। তাহলে আমাদের কাজ করতে হবে কি, যে এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের যে জেনারেল ফর্ম যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস
2gx plus 2fy plus c equals to 0, এই যে ফর্ম এখানে আছে, এখান থেকে সামহাউ এই xy টার্ম, x এর টার্ম, y টার্ম, এই টার্মগুলোকে কি করতে হবে? সামহাউ এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে। সামহাউ এগুলাকে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ারও কি আছে? কিছু প্রসিডিউর আছে নিশ্চয়ই, মানে একটা প্রসিডিউর ছাড়া তো আপনি বাদ দিতে পারবেন না। আপনি চাইলে পরের লাইনে যেটা নাই বাদ, সেটা হলে হবে না। একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা জাস্ট, আমি হয়তো অঙ্ক করবো না আজকে, সময়ও নেই আমার, যে কি স্টেপসটা ফলো করতে হবে আমাদের। আমরা প্রথমেই, এবং হাইপারবোলা ইলিপস দুটার ক্ষেত্রে সেম লজিক, প্রথমে আমাদের কাজ হবে কি? সেন্টারের কোঅর্ডিনেট বের করা। তার কোঅর্ডিনেট বের করা সেন্টার। সেন্টারের কোঅর্ডিনেটকে আমরা সাধারণত আলফা বিটা দ্বারা ডিনোট করি। কি দ্বারা? আলফা বিটা। তার মানে সেন্টারের কোঅর্ডিনেটের যেটা এক্স এর ভ্যালু সেটা হচ্ছে আলফা, যেটা ওয়াই এর ভ্যালু সেটা হচ্ছে বিটা। ওকে, জি স্যার। এখন আমাদের কাজ হবে প্রথমেই যে এক্স এর টার্ম, ওয়াই টার্ম এবং কনস্ট্যান্ট, এই যে শেষের যে তিনটা টার্ম, এই তিনটা টার্মকে একটা কনস্ট্যান্টের মাধ্যমে রিপ্লেস করা। এই তিনটা টার্মকে কার মাধ্যমে রিপ্লেস করা? বাই অ্যানাদার কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি C1। এবং এটা বাদ যাবে কিভাবে? এলিমিনেট করব C1 এর সাহায্যে। আর এই C1 কে বের করার, C1 এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে এরকম, যে মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এই সূত্রের সাহায্যে আমরা কি বের করতে পারবো? C1 বের করতে পারবো। তাহলে এই পুরো টার্মটা রিপ্লেস হবে কার মাধ্যমে? C1 এর মাধ্যমে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এই সূত্রের এই ভ্যালুগুলো আসবে কোথায়? যেমন মূল কোশ্চেনে এখানে এফ এবং জি এর ভ্যালু আমাদের জানা আছে না? পাবো না আমরা? জি স্যার। তাহলে এফ জি জানা আছে। সেন্টারের কোঅর্ডিনেট যে আপনি আলফা বিটা বের করেছেন, সেখান থেকে আলফা বিটা আপনি এখানে বসাতে পারবেন না? সিও কোশ্চেনে আছে। তাহলে এই ক্যালকুলেশন করলে এটা কি একটা নাম্বার আসবে না? যেটা কি জি একটা স্যার। নাম্বার আসবে কিনা? জি স্যার, নাম্বার একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে আমরা করব কি, যে এই পুরো টার্মটাকে একটা কনস্ট্যান্টের মাধ্যমে রিপ্লেস করব। তখন আমার ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার which equals to c1, যে একটা কনস্ট্যান্টের মাধ্যমে তাকে আমরা কি করলাম? রিপ্লেস করে ফেললাম। এখন তাহলে দেখেন আমার এই টার্মগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো আমার এখনো বাকি আছে কোন টার্ম? xy টার্ম, যেটা থাকা যাবে না। কারণ আমরা জানি যে ইলিপস বা হাইপারবোলার যে জেনারেল ফর্ম, সেখানে কি নেই? xy নামক কোনো টার্ম নেই। x স্কয়ার আছে, y স্কয়ার আছে। তাহলে এটাকে কি করতে হবে? তাকে এলিমিনেট করতে হবে। তাকে এলিমিনেট করার ওয়ে হচ্ছে এটা, যে আমরা এই ইকুয়েশনের একটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন হচ্ছে এরকম, যে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার which equals to c1। কেন ইকুইভ্যালেন্ট বলছি? এখান থেকে xy টাকে এলিমিনেট করব। যদি করি আমরা, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার নতুন একটা কনস্ট্যান্ট দেখেন, এখানে ছিল a, আমরা বলছি কি পরের লাইনে a1, এখানে ছিল b, আমরা বলছি কি b1। তাহলে নিশ্চয়ই দুটো সমান না, দুটো ডিফারেন্ট, রাইট? জি স্যার। এর জায়গাতে a1 মাসে নিয়ে এটা ডিফারেন্ট। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা a1 এর ভ্যালু কিভাবে পাবো, b1 এর ভ্যালু কিভাবে পাবো? হ্যাঁ, a1 এর ভ্যালু b1 এর ভ্যালু বের করার জন্য দুটো সূত্র আছে, যে a1 প্লাস b1 which equals to a plus b, আর a1 into b1 which equals to ab minus h স্কয়ার। তাহলে দেখেন এই ইকুয়েশনে a এর ভ্যালু b এর ভ্যালু আপনার জানা আছে না? জি স্যার। তাদেরকে যোগ করলে একটা সংখ্যা পাওয়া যাবে কিনা? যে a আর b কে যোগ করলে তাহলে কি আমরা a1 প্লাস b1 সমান একটা সংখ্যা, একটা নাম্বার পাবো, রাইট? আবার a1 b1 সমান ab মাইনাস h স্কয়ার। তাহলে a b কে গুণ করলে এবং h স্কয়ার মাইনাস করলে এখানেও কি একটা সংখ্যা পাবো না? জি স্যার। এটা সমান কি একটা নাম্বার আসবে কিনা? আবার which equals to এটাও কি আসবে? একটা নাম্বার আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে এই দুইটা সমীকরণকে সমাধান করলে কি আমরা a1 b1 এর ভ্যালু পেয়ে যাব না? আপনারা তো জানেন যতটা আননোন অতটা ইকুয়েশন থাকলে কি সমাধান করা যায় নাকি? জি স্যার। এখানে আননোন কি a1 b1, ইকুয়েশন কয়টা পাইছি? দুইটা। তাহলে তাকে সমাধান করলে কি a1 b1 এর ভ্যালু আমরা পেয়ে যাব না? তাহলে দেখেন তো a1 b1 এর ভ্যালু যদি আপনি পেয়ে যান, এখানে a1 এর ভ্যালু বসালেন, এখানে b1 এর ভ্যালু বসালেন, এখানে c1 আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি থাকতে হয়? ইলিপস বা হাইপারবোলায় 1।
এই C1 দ্বারা উভয় দিকে ভাগ করলে কি হাইপারবোলা বা ইলিপসের জেনারেল ফর্মে চলে যাবে না? জি স্যার। তো যাই হোক, এখানে থিওরি যদি বোঝাটা একটু টাফ, আমি জানি না যে তা না, থিওরি বোঝাটা একটু টাফ। আমরা যদি আগামী ক্লাসে যদি একটা প্রবলেম সলভ করি ইলিপস বা হাইপারবোলার, আমি নিশ্চিত যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি স্টেপস গুলো নিয়ে একটু কথা বললাম যে কিভাবে এটা করতে হয়। তাহলে দেখেন এখানে মনে রাখতে হবে মূলত 3টা স্টেপ। এই যে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। প্রথমে সেন্টারের কোঅর্ডিনেট বের করা, দেন কনস্ট্যান্ট C1 বের করা, দেন দ্য ফাইনাল স্টেজ A1 B1 এর ভ্যালু কিভাবে বের করতে হয়। তাহলে এখানে মূলত সেন্টারের কোঅর্ডিনেট বের করার সূত্র আপনারা জানেন, এই যে del f by del x equals to 0 আর del f by del y equals to 0, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি পাওয়া যায়? সেন্টারের কোঅর্ডিনেট পাওয়া যায়। C1 এর বের করার সূত্র আমরা আজকে আলোচনা করলাম। ইভেন A1 B1 বের করতে গেলে এই দুইটা সূত্রকে ফলো করলেই A1 B1 এর ভ্যালু চলে আসবে। তাহলে আপনাকে এখানে মূলত 3টা সূত্র, 3টা স্টেপ মনে রাখলেই যে কোনো হাইপারবোলা কিংবা ইলিপসকে আমরা চাইলে তাকে স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফর্ম করতে পারবো, আশা করা যায় নাকি? জি স্যার। এখন বলেন আজকের ক্লাসে কি প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা স্যার, আপনি যে প্যারাবোলার যেটা দেখাইছেন ওরকম তো ইকুয়েশন আগেও সলভ করাইছেন, কিন্তু ওইটার মেথড আর এইটার মেথড তো সেম না। সরি স্যার ইন্টারেও তো এইভাবে মানে জেনারেল ফর্মে আনার ইকুয়েশন করাইছিল না যে হ্যাঁ। এটা কি রিপ্রেজেন্ট করে, কিন্তু ওইখানে তো স্যার ডিরেক্ট ইকুয়েশন কাটছিট কইরা দেখাইছে। আপনি আজকে যেভাবে দেখাইছেন ওইভাবে তো দেখায়নি। তো আগে আমাদের এইভাবে শিখাইতো, পরবর্তীতে অন্যভাবে শিখানো হয় কেন? আমি আসলে জানি না এই ধরনের কোনো ফর্ম ছিল কিনা, এই যে XY সহ। না স্যার, এরকম XY সহ না থাকলে তাহলে তো এটা আলাদা মেথড, আলাদা প্রবলেম, তাই না ম্যাডাম? XY টার্ম সহ যদি হয় তাহলে এটা কি প্রবলেমটা ডিফারেন্ট প্রবলেম না? মনে নেই পড়ছিলাম কিনা, কিন্তু XY সহ যদি থাকে তাহলে তো প্রবলেমটা আপনার সেকেন্ড ডিগ্রির ইকুয়েশনটাই ডিফারেন্ট নাকি? জি স্যার। যদি আমি জানি না আপনি কোন অঙ্ক নিয়ে কোন এক্সাম্পল নিয়ে কথা বলছেন, আমি জানি না যদিও, তো আমি যতটুকু জানি এখানে XY নামক কোনো টার্ম ছিল না। আচ্ছা স্যার, আমি একটা অঙ্ক দেখা নেক্সট দিন তাইলে আচ্ছা দেখে আপনি আমাকে বলুন। তবে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেন্টারের কোঅর্ডিনেট বের করার যে আপনারা তো দেখেন আবার বলবেন যে স্যার আপনি একটাই মেথড বলছেন, এই দুইটাকে সমাধান করলে সেন্টারের কোঅর্ডিনেট পাওয়া যায়, তাই না? আমি সেটাই তো বলছিলাম। এটা আরো একটা অন্য একটা মেথড আছে, আপনি চাইলে এভাবেও সেন্টারের কোঅর্ডিনেট বের করতে পারেন, যে আলফা সমান হচ্ছে HF মাইনাস BG ডিভাইডেড বাই AB মাইনাস H স্কয়ার, আর সেন্টারের বিটা বের করার সূত্র হচ্ছে HG মাইনাস AF ডিভাইডেড বাই AB মাইনাস H স্কয়ার। এই সূত্রের সাহায্যে কি বের করতে পারবেন আপনি? ওই সেন্টারের কোঅর্ডিনেট বের করা যায়, ঠিক আছে? জি স্যার। তাইলে এভাবেও করতে পারেন, সেম রেজাল্টই আসবে। যদি পার্শিয়াল ডেরিভেটিভকে খুব ভয় পান। কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা স্যার, প্রিভিয়াস লেকচারের উপরে একটা, আপনি ফার্স্টে যে অঙ্কগুলো করাতেন না, ফাইন্ড দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই, ওইখানে কি x কিউব y কিউবের টার্ম এরকম কোনো কিছু দরকার আছে? x কিউব স্যার আপনি তো করেছিলেন x স্কয়ার। x কিউব থাকলে তো ম্যাডাম সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হবেই না, আমরা তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে কথা বলছি। তাইলে ওগুলো লাগবে না। x কিউব মানে কি থার্ড ডিগ্রি না সেটা? জি স্যার, এই কারণে একটু থার্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে তো আমরা কথাই বলছি। তাহলে ঠিক আছে স্যার। ঠিক আছে, অবশ্যই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা স্যার, এখন তো স্যার